এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান। রাজধানী ফার্মগেটে ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড, ৫টি সিলগালা। স্কুলে সিলেবাস শেষ না করার অভিযোগ। সিলেবাস কমপ্লিট করা হয় সবসময় তো হয় না। স্কুলে আমাদের ঠিকমতো পড়াটা কভার হচ্ছে না। কোচিং সেন্টারের নিচে এবং বাইরে কিন্তু তার নোটিশ টানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোচিং সেন্টার বন্ধ রয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কোচিং সেন্টার তারা ঠিকই পরিচালনা করছে। তাৎক্ষণিক পদক্ষেপ নয়, প্রয়োজন শিক্ষা পদ্ধতির পরিবর্তন। মানুষ তার সন্তানকে কেন কোচিং সেন্টারে পাঠায়, এর পেছনে যদি কারণ এই হয়ে থাকে স্কুল কলেজে পড়ালেখা ভালো হচ্ছে না, তাহলে সেই ভালো পড়ালেখার ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রীর। রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির দায়ে নির্বাহী প্রকৌশলী সহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। অর্থ আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। ১০ বছরে উৎপাদনে আসেনি কয়লা ভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। কাজের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। শিগগিরই বিদ্যুৎ মিলবে ৩টি কেন্দ্র থেকে আসা প্রতিমন্ত্রীর। এবং আইনি জটিলতা কাটিয়ে কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল রেজিং। আগের বারের ভুল এড়াতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে নৌবাহিনী। এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে কোচিং চালু রাখার দায়ে 2টি কোচিং সেন্টারের ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 5টি কোচিং সেন্টার সিলগালা করা হয়েছে। অভিভাবকরা বলছেন, স্কুলে ভালো পাঠদানের অভাব ও সিলেবাস শেষ না করায় শিক্ষার্থীদের কোচিং সেন্টারে দিতে বাধ্য হচ্ছেন তারা। আদালতের নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না রাজধানীর কোচিং বাণিজ্য। কোথাও বাইরে থেকে তালা ঝুলিয়ে, আবার কোথাও বা পড়া দেখিয়ে দেওয়ার নামে চলছে কোচিং বাণিজ্য। শিক্ষা বাণিজ্য বন্ধে রোববার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযানে মাঠে নামে র্যাব সদস্যরা। এ সময় জিগাতলার 4টি কোচিং সেন্টারে কার্যক্রম চলমান দেখতে পায় র্যাব। পরে আর্থিক জরিমানার পাশাপাশি কোচিং সেন্টারগুলো সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে ফার্মগেটে মোবিডিক ও ম্যাপস কোচিং সেন্টারের ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড দেন আদালত। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে আমাদের ঠিকমতো পড়াটা কভার হচ্ছে না, এর জন্য কিছু কিছু টাইমে স্কুল বন্ধ থাকে, ওই জন্য সিলেবাস কমপ্লিট করা হয় সবসময় তো হয় না। ওরা মূলত সিলেবাসটা কমপ্লিট করার জন্যই আমাদের কাছে আসে। তো পরীক্ষার্থীদের কিংবা সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা দুপুরের টাইমটাতে কোচিং খোলা রাখতেছি। যেহেতু সকালে পরীক্ষা হয়, ওই টাইমটাতে আমরা ক্লাস নিচ্ছি না। কোচিং আপনার 2টার পরে কিংবা 3টার পরে রাখা হচ্ছে। জানা নাই আসলে, আমি যতটুকু জানি যে স্কুল কলেজের টিচার তো না আমরা, আমাদের জন্য আসলে এটা নিষেধাজ্ঞা কিনা আমি ব্যাপারটা শিওর না। আর সরকারি নির্দেশনা অমান্য করে কাউকে কোচিং সেন্টার চালু রাখতে দেয়া হবে না বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযান পরিচালনা করে দেখলাম যে আজকে বেশ কিছু কোচিং সেন্টার তারা কিন্তু আসলে এই আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করছে এবং ছাত্রদেরকে এখানে আসলে পড়াচ্ছে। আমাদের অভিযান চলবে। গত 7 ফেব্রুয়ারি কোচিং সেন্টারে শিক্ষকদের পাঠদানে নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। এছাড়া এসএসসি পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। কোচিং সেন্টারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নয়, পরীক্ষা পদ্ধতি ও শিক্ষা ব্যবস্থার মান নিয়েও ভাবনার সময় এসেছে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। সন্ধ্যায় সময় সংবাদকে একথা জানান তিনি। কোনো স্থায়ী পদ্ধতি না নিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোনো সুফল পাওয়া যাবে না বলেও মত তার। মানুষ
তার সন্তানকে কেন কোচিং সেন্টারে পাঠায়, এর পেছনে কারণ কি? এর পেছনে যদি কারণ এই হয়ে থাকে স্কুল কলেজে পড়ালেখা ভালো হচ্ছে না, তাহলে সেই ভালো পড়ালেখার ব্যবস্থা করতে হবে। এখানে নিশ্চয়ই আমাদের আরও বরাদ্দ বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে, তাদের যোগ্যতা বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের আর্থিক দিকটাও বিবেচনা করতে হবে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের শিক্ষার সর্বোচ্চ মানোন্নয়নে কাজ করছে সরকার। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর নাইম মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষার মান উন্নয়নের বিষয়টি বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের একটি অন্যতম মূল অঙ্গীকার। গত 10 বছরে আমাদের শিক্ষা খাতে ব্যাপক অর্জন রয়েছে। সেই অর্জনের উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে আরো অর্জন চাই, আমরা সেই মানের দিকে আরো পৌঁছে যেতে চাই। শিক্ষা এমন একটি খাত যেখানে সব জায়গায় কিছু না কিছু চ্যালেঞ্জ আছে, থাকবে। তার মানে এই নয় যে আমরা সর্বোত্তম যে মান তাতে পৌঁছতে চাই না, আমরা নিশ্চয়ই সর্বোত্তম মানে পৌঁছতে চাই। শিক্ষার যে মূল উদ্দেশ্য, আমাদের আপনাদের সকল কাজ, মন্ত্রণালয়ের সকল কাজ, তার যে মূল উদ্দেশ্য, সরকারের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিকে পূরণে সহায়তা করে তা যেন হয়। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়নের নির্দেশ দিয়ে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনে এসে এই নির্দেশ দেন তিনি। টেকসই উন্নয়নের জন্য আগামীতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রাণশক্তি গ্রাম বাংলা, তাই টেকসই ও উন্নত দেশ গড়তে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর তৃণমূলে সরকারের প্রতিষ্ঠানকে কার্যকর ও গতিশীল করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে সোমবার পরিদর্শনে যান সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি প্রতিটি উপজেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। প্রত্যেকটা উপজেলা সম্পর্কে আমরা যদি একটা মাস্টার প্ল্যান করি, যে কোথায় খেলার মাঠ থাকবে, কোথায় স্কুল কলেজ হবে, চাষের জমি কোথায় কিভাবে সংরক্ষণ হবে, একবার যদি আমরা এই কাজগুলি সঠিকভাবে করতে পারি, তখন মানুষ কিন্তু এটা গ্রহণ করবে, মানুষ নেবে, মানুষ শুনবে। তো এইভাবে কিছু কাজ আমাদের বোধহয় করা দরকার বলে আমি মনে করি। এছাড়া তৃণমূলের সঠিক উন্নয়নের জন্য আগামীতে জেলা পর্যায়ে মতামত নিয়ে জাতীয় বাজেটের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি মানুষের যে মৌলিক যে বিষয়গুলি, সেগুলি কিভাবে আমরা উন্নত করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের সমস্ত কাজগুলি করতে হবে। আগামীতে আমার যে প্ল্যান, প্রত্যেকটা স্তর থেকে বাজেট কিভাবে হবে তার অঞ্চলে, সেই প্রস্তুতিটা নিয়ে তারপর কিন্তু মূল বাজেটটা আমরা তৈরি করব, যাতে প্রতিটি পয়সা সাধারণ মানুষের উন্নয়নে কাজে লাগে। প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে ভবিষ্যতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলিকে আরো শক্তিশালী করা এবং সেগুলির জন্য আরো ভালোভাবে তাদের স্ব এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে পারে এবং অবদান রাখতে পারে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সব কর্মকর্তাদের সততা ও দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। গাংচিল চলচ্চিত্রের শুটিংয়ে নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা আহত। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে শুধু বাংলাদেশে নয়, এর প্রভাব পড়বে পুরো অঞ্চলে। রাজধানীর একটি হোটেলে সকালে মানবাধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, ভারত, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এক করে রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল করার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী এদের আশ্রয় দিয়ে
পৃথিবীর সব লিডার যারা এইসবের কথা বলেন তাদের মুখে চুনকালি দিয়েছে। এই যদি প্রবলেম দীর্ঘস্থায়িত হয় তাহলে কিছু ধরনের উগ্রপন্থা ডেভেলপ, যা এই অট্ট এলাকার জন্য, মায়ানমার, বাংলাদেশ এবং পুরো অট্ট এলাকার জন্য একটা অনিশ্চয়তার কারণ। অনিশ্চয়তা মানুষের প্রসপেরিটি এবং গ্রোথ এর জন্যে মোটেই ভালো না। বিশ্বাসের একটা গ্যাপ আছে। সেই জন্যে আমি বলছি যে মায়ানমার কোনো দেশ তাদের বলুক যে রাখাইন প্রদেশেই একটা সেফ জোন হবে, যেটা আপনার ভারত, চায়না কিংবা আসিয়ান রাষ্ট্রসমূহ এরা এটা দেখভাল করবে। সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে কথা নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি, কর্তব্যে অবহেলার অভিযোগে সিলেট সুনামগঞ্জ অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয় 2017 সালে হাওরের বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি, মাছ ও অনেক গবাদি পশু মারা যায়। মামলা দায়েরের পর ঢাকা থেকে নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। জনতা ব্যাংক থেকে 1745 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক এম এ আজিজ সহ 20 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রাজধানীর চকবাজার থানায় মামলাগুলো দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। এতে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের এবং তার ভাই জাজ মাল্টিমিডিয়ার মালিক ও ক্রিসেন্ট ফুটওয়্যারের চেয়ারম্যান এম এ আজিজ এবং সোনালী ব্যাংকের ডিএমডি জাকির হোসেন সহ 20 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত 30 জানুয়ারি 919 কোটি 56 লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের দায়ে মানি লন্ডারিং আইনে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের ও সরকারি ব্যাংকের 2 ডিএমডি সহ 17 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করে শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই মামলায় এরই মধ্যে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ও ক্রিসেন্ট জেনারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার সময়ে আরও থাকছে সরস্বতী পূজায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে বর্ণিল আয়োজন, বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কল্যাণময়ী দেবীর চরণে ভক্তদের প্রণাম। তৃণমূল ও জরিপে যারা এগিয়ে আছেন তাদেরই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দ্বিতীয় ধাপে 122 জন প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলন করে কিছু করতে পারবে না, তাই মামলা ছাড়া তাদের কিছু করার নেই। অধিকাংশই নতুন মুখ, এটা তো আমি অনেকগুলো পত্রিকাও দেখলাম। এখানেও আপনার নতুন মুখই দেখবেন, নতুন মুখের সংখ্যা বেশি, প্রথম ধাপেও বেশি, দ্বিতীয় ধাপেও। তৃণমূল যাদেরকে চেয়েছে, তৃণমূল এবং সার্ভে রিপোর্ট দুটো মিলিয়ে জনমত জরিপে যারা এগিয়ে তাদেরকে আমরা মনে করি। আন্দোলন করে তো কিছু করতে পারবে না, আর আন্দোলন করার ক্ষমতাও নেই, সক্ষমতাও নেই। কাজে নালিশ আর মামলা এই দুটো নিয়ে থাকতে হবে, ভালো লিগ্যাল ব্যাটল ভালো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে 5 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম প্রতীক বরাদ্দ করেন। আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান আম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান বাঘ প্রতীক পেয়েছেন। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, ভোট গ্রহণের 32 ঘন্টা আগে অর্থাৎ 26 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসো ও হল সংসদের তফসিল ঘোষণা হবে কাল। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করবেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. মাহফুজুর রহমান। একই সঙ্গে প্রত্যেক হল সংসদের তফসিলও ঘোষণা করা হবে। যদিও আগেই উপাচার্য জানিয়েছেন, ডাকসো ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে 11ই মার্চ। কাগজে কলমে বহু পরিকল্পনা থাকলেও 10 বছরে উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। সরকারের চলতি মেয়াদে বৃহৎ প্রকল্পগুলোর গতি বাড়াতে চায় বিদ্যুৎ বিভাগ। আর প্রতিমন্ত্রীর আশা,
এই মেয়াদেই জাতীয় গ্রিডে যোগ হবে পায়রা, রামপাল ও মাতারবাড়ির বিদ্যুৎ। কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। তুলনামূলক কম খরচে টেকসই বিদ্যুৎ উৎপাদনে সরকারের মহাপরিকল্পনায় প্রাথমিক জ্বালানি হিসেবে গুরুত্ব দেওয়া হয় কয়লার উপর। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও মুন্সিগঞ্জে প্রায় 5000 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয় বর্তমান সরকারের প্রথম মেয়াদেই। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে এতদিনে 30% মতো বিদ্যুৎ আসত সাশ্রয়ী এ জ্বালানি থেকে। কিন্তু সেসব পরিকল্পনা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকায় বর্তমানে কয়লা থেকে বিদ্যুৎ আসছে মাত্র 3%, যার যোগান দিচ্ছে 1 যুগেরও বেশি সময় আগে নির্মিত বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বৃহৎ বিদ্যুৎ প্রকল্পগুলো নিয়ে গত 10 বছরে আশা জাগানে অনেক পরিকল্পনা থাকলেও বাস্তব চিত্র হলো এখনো পর্যন্ত উৎপাদনে আসেনি কয়লাভিত্তিক বড় কোনো বিদ্যুৎ কেন্দ্র, যে কারণে চাহিদা মেটাতে দিন দিন ঝুঁকতে হয়েছে বেশি উৎপাদন ব্যয়ের তেলভিত্তিক বিদ্যুতের দিকে। তবে সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর থেকেই ধীরে ধীরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে আসা শুরু করলে সম্ভব হবে এসব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপর থেকে নির্ভরতা কমানো। বর্তমানে নির্মাণাধীন কয়লাভিত্তিক 3 বৃহৎ কেন্দ্রের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা পায়রার প্রথম ইউনিট চলতি বছরের আগস্টে উৎপাদনে আসার কথা। তুলনামূলক পিছিয়ে আলোচিত রামপাল ও মাতারবাড়ির কাজ। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, সরকারের নতুন মেয়াদে গতি আসবে সব প্রকল্পেই। পাশাপাশি পায়রা, মাতারবাড়ি ও মহেশখালী হাবে শুরু হবে আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। পায়রা বড় হাব হবে প্রায় 5 থেকে 6000 মেগাওয়াটের। আমাদের মাতারবাড়িতে সেখানেও 4-5 মেগাওয়াটের একটা হবে। মহেশখালীতে প্রায় 10,000 মেগাওয়াটের একটা হবে। যত দ্রুত আমরা বড় প্রকল্পের কাছে যেতে পারবো আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো, তত আমাদের এফোর্ডেবল হবে আমাদের পাওয়ারটা। কাজ চলছে, আশা করছি 2022 সালের মধ্যে আমাদের বড় কিছু প্রকল্প 3-4টা প্রকল্প চলে আসবে। তবে কাজের গতি বাড়ানোর পাশাপাশি কয়লা আমদানির অবকাঠামোর দিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কয়লার যদি আমরা ভ্যালু চেনটা দেখি, তাহলে হচ্ছে প্রথমে সিকিউর করা আমরা কোথা থেকে কিনবো, সেটাকে ট্রান্সপোর্টেশন আনা, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এখানে কয়লাটাকে রাখা এবং সেটা ব্যবহার করা। তো এইখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বটলনেকটা হলো এই কয়লা রাখা। পাশাপাশি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় নিজস্ব জনবল তৈরিতেও নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলছে ক্যাপিটাল ড্রেজিং এর কাজ। দীর্ঘ 6 বছরের আইনি জটিলতা কাটিয়ে গত ডিসেম্বরে শুরু হয় ড্রেজিং। 242 কোটি টাকার প্রকল্পটি বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করলেও সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। তবে ড্রেজিং এর ক্ষেত্রে আগের বারের ভুল এড়ানো না গেলে কর্ণফুলী নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমলে। লুসাই পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা কর্ণফুলী নদীকে চট্টগ্রাম বন্দরের প্রাণপ্রবাহ হিসেবেই বিবেচনা করা হয়। চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং করার কথা এই কর্ণফুলী নদী। সে সাথে কয়েক বছর অন্তর ক্যাপিটাল ড্রেজিংয়েরও প্রয়োজন রয়েছে। কিন্তু আইনি জটিলতার মুখে গত 6 বছর কর্ণফুলী নদীতে কোনো রকম ড্রেজিং করা যায়নি, যে কারণে নদীর বিভিন্ন স্থানে যেমন চরের সৃষ্টি হয়েছে, তেমনি নাব্য সংকটের মুখে বন্দরও ক্রমশ হুমকির মুখে পড়ছিল। যেভাবে চর উঠে গেছে, এটা একটা মারাত্মক হুমকি কর্ণফুলীর জন্য। এটাকে যদি আপনার নব্যতা সৃষ্টি করতে না পারে, তাহলে কিন্তু আলটিমেটলি কর্ণফুলীর শেষ। এই অবস্থায় শুরু হয়েছে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ। এ প্রকল্পের আওতায় সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত অন্তত 2.5 কিলোমিটার দীর্ঘ এবং 250 মিটার নদী খনন করা হবে। সে সাথে উত্তোলন করা হবে 43 লাখ ঘনমিটার মাটি। আমাদের মেজর ড্রেজিং ক্যাপিটাল ড্রেজিং হচ্ছে এবং এটা আমাদের কাজ ইতিমধ্যে প্রায় 15 to 16% হয়ে গেছে এবং আগামী মে-জুনের মধ্যে 60 to 70% কাজ হয়ে যাবে বলে আমরা আশা করছি। নগরীর সমস্ত পয় আবর্জনা যেমন কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে, তেমনি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিঃসরণ হয় এই নদী দিয়েই। কিন্তু 2013 সালে ড্রেজিংয়ের দায়িত্ব পাওয়া মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখেই চলে যায়। তবে বিগত বছরের ভুল যেমন এবার আর করা না হয়, তার তাগিদ নগর বিশেষজ্ঞদের। কর্ণফুলী নদী নিজে একটা রিজার্ভার, যদি গভীর বেশি হয় প্রচুর পানি ওখানে ধারণ করা যাবে এবং সেটা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রেও একটা বড় উপকারে আসবে এবং হেল্প করবে।
চুক্তির আওতায় চলতি বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হলেও আগামী ৩ বছর চলবে ৮৭ কিলোমিটার দীর্ঘ এই নদীর রক্ষণাবেক্ষণের কাজ। এবার শুরু হয়েছে দ্বিতীয় দফার ড্রেজিং। একই ভুল যদি আবার করা হয় তাহলে হয়তো বাঁচানো যাবে না বাংলাদেশের অর্থনীতির প্রাণপ্রবাহ এই কর্ণফুলী নদীকে। কারণ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য বড় ধরনের ভূমিকা রেখে চলেছে এই কর্ণফুলী নদী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেবীর চরণে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে আছেন রিপোর্টার সেরিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেরিয়া, এমদাদ, আপনি জানেন যে সত্য, ন্যায় আর জ্ঞানের আলো নিয়ে বিদ্যার দেবী সরস্বতী প্রতি মাঘ মাসের যে পঞ্চম দশমীটি, সেই সময়টি আসলে তিনি পৃথিবীতে আসেন মানুষের মধ্যে আলো বিলিয়ে দেওয়ার জন্য। এবং সাধারণ মানুষকেও আমরা আজকে সকাল থেকে দেখেছি, শুধুমাত্র যা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন শুধু তারা নয়, অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এই যে ধর্মীয় যে উৎসবটি, সেই উৎসবে আসলে একাত্মতা প্রকাশ করেছেন। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি হাতে খড়ি দিয়ে অনেক বাবা মাই তাদের সন্তানদের নিয়ে এসেছেন এবং এখানে হাতে খড়ি দিয়েছেন। এবং যদি বেলা বাড়তে বাড়তে কিন্তু আমরা এখন পর্যন্ত এই সন্ধ্যার পরও কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, যেখানে ছাত্রছাত্রীরা রয়েছে, বাবা মারা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু পঞ্চমী তিথি শনিবার সকাল থেকে শুরু হয়েছে, অনেক বাসাবাড়িতেই আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এই সরস্বতী পূজাটি অনুষ্ঠিত হয়েছিল, গতকাল থেকে শুরু হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আজ সকাল থেকে কিন্তু অঞ্জলি প্রদানের মাধ্যমে যে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু করার এক ধরনের বাধ্যবাধকতা ছিল। আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞান লোকের প্রতীক এবং বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র যে এখানে যারা আসেন, যারা আসলে ভক্ত অনুরাগী রয়েছেন, শুধুমাত্র তারাই নয়, তার শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক যে প্রার্থনা সেটি আসলে নয়। সেই প্রার্থনার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সন্ধ্যায়ও যে আরতিটি অনুষ্ঠিত হয়েছে, সন্ধ্যা পূজা দিয়ে যে আরতি, সেখানে কিন্তু অনেক মানুষ আসলে অংশ নিয়েছে, অনেক ভক্তরা অংশ নিয়েছে। তারা কিন্তু সেখানে যে প্রার্থনা করেছেন, সেখানে কিন্তু সৃষ্টির সুন্দর এবং সত্য সেটি যেন প্রতিষ্ঠিত হয়, মানুষের মধ্যে বিবেক এবং মানবিকতা যেন জাগ্রত হয়, সেই বিষয়গুলোর দিকে কিন্তু তারা বারবারই জানিয়েছেন, প্রার্থনা করেছেন দেশের যে কল্যাণ, সে কল্যাণের ক্ষেত্রে যেন সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে এবং প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকেন এবং জ্ঞানের যে মহিমা সেটি যেন আসলে সবার মধ্যে প্রতিষ্ঠিত হয়, সবার মধ্যে সে আলো পৌঁছে যায়। সে প্রার্থনাগুলোই কিন্তু এখানে আমরা সন্ধ্যার আরতি এবং সন্ধ্যার যে আনুষ্ঠানিকতা, পূজা অর্চনার যে বিষয়গুলো, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জগন্নাথ হল থেকে সরস্বতী পূজার সর্বশেষ। সরস্বতী পূজার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সেলিয়া সুলতানা। নোয়াখালীতে একটি চলচ্চিত্রের শুটিংয়ের সময় মোটরসাইকেল উল্টে চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা আহত হয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। দুপুরে কোম্পানিগঞ্জের চর মন্ডলিয়া এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাংচিল উপন্যাস অবলম্বনে গাংচিল সিনেমার শুটিং করছিলেন ফেরদৌস ও পূর্ণিমা। সিনেমায় একজন এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করা চিত্রনায়িকা পূর্ণিমা একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন, তার পেছনে বসা ছিলেন সাংবাদিকের ভূমিকায় নায়ক ফেরদৌস। হঠাৎ করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়, এতে দুজনই আহত হন। পরে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বান্দরবানের রুমা সীমান্তে অনুপ্রবেশকারী বৌদ্ধ ধর্মাবলম্বী ৩৮টি পরিবারের সদস্যরা চরম খাদ্য সংকট ও স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিজিবি জানায়, গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের কাচিন থেকে পালিয়ে খও, রাখাইন ও খুমি সম্প্রদায়ের ২০৩ জন বান্দরবানের রুমা উপজেলার দুর্গম চৈক্ষং পাড়া এলাকায় সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নেয়। এদের মধ্যে ৭টি শিশু রয়েছে। তারা চরম খাদ্য সংকট ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, তবে স্থানীয়রা তাদের সামর্থ্য অনুযায়ী সীমিত পরিসরে খাদ্য সরবরাহ করছেন। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সহায়তায় তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান। রাজধানীর ফার্মগেটে ৮ জনকে ১ মাস করে কারাদণ্ড। 5টি সিলগালা স্কুলের সিলেবাস শেষ না করার অভিযোগ শিক্ষার্থীদের। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান প্রণয়ন করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে বললেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে উগ্রপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল চায় বাংলাদেশ। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির দায়ে নির্বাহী প্রকৌশলী সহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট। অর্থ আত্মসাতের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ার মালিক সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। এবং 10 বছরেও উৎপাদনে আসেনি কয়লা ভিত্তিক নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র। কাজের গতি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। শিগগিরই বিদ্যুৎ মিলবে 3টি কেন্দ্র থেকে আসা প্রতিমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।